আসসালামু আলাইকুম ছেলেমেয়েরা। অর্গানিক কেমিস্ট্রি শুরু করি। জাস্ট আজকে বেশি কিছু বিষয় না, আজকে জাস্ট এতটুকুই জানবো আমরা যে অর্গানিক কেমিস্ট্রির এই ব্রাঞ্চটা কোনটা, সেখানে অর্গানিক কম্পাউন্ডস গুলো কিভাবে রোল প্লে করে এবং অর্গানিক কম্পাউন্ডস গুলো মূলত কারা, এতটুকুই আজকে জানবো। জাস্ট সূচনা লেকচার, ইন্ট্রোডাক্টরি লেকচার এটা। সো এটা যদি আমরা চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষাপট, সেটা হচ্ছে যেটা হলো সেকেন্ড পেপারে বই ইন্টারমিডিয়েট লেভেলে, সেখানে প্রায় 50% হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি এবং বাকি 4টা চ্যাপ্টার আছে, তোমরা জানো ভালো করে। তো আমরা শুরু করছি, জাস্ট 10-15 মিনিট আমরা একটুখানি কথা খেয়াল করি যে জৈব রসায়নটা কোনটা এবং জৈব যৌগগুলো কারা। আমরা গ্র্যাজুয়ালি আসলে বলতে গেলে এই চ্যাপ্টারে প্রচুর লেখাপড়া আছে, আমরা ওয়ান বাই ওয়ান একটু একটু করে সামনের দিকে যাব। তো আমরা দেখি যে অর্গানিক কেমিস্ট্রি যেটা আমরা বলতে চাচ্ছি, এটা একটা ব্রাঞ্চ কেমিস্ট্রির, যেখানে মূলত অর্গানিক কম্পাউন্ডস যারা আছে, তোমরা জানো যে এ পর্যন্ত অর্গানিক কম্পাউন্ডস যেটা জানা গেছে প্রচুর 20 মিলিয়ন্স এর মতো, এবং সেখানে প্রায় 2 কোটি ধরো বর্তমানে এটা। তো এখন এই অর্গানিক কম্পাউন্ডস গুলো নিয়ে আলোচনা করে এই ব্রাঞ্চে। আমরা দেখে আসি যে অর্গানিক কম্পাউন্ডস কারা এবং অর্গানিক কেমিস্ট্রিতে তাদেরকে নিয়ে যে আলোচনা করে কোথা থেকে অর্গানিক কম্পাউন্ডস আসলো এবং এই ব্রাঞ্চটাই বা কোনটা। দেখি আমরা আসলে ব্রাঞ্চে অর্গানিক কম্পাউন্ডস গুলোর সম্পর্কেই কথা বলবে, তার প্রিপারেশন, তার মেকানিজম, রিঅ্যাকশনস মেকানিজম, অ্যাক্টিভিটি, এভরিথিং আলোচনা করবে। দেখে আসি আমরা একটুখানি। অ্যাকচুয়ালি এই বিজ্ঞানী লেমেরি, নিকোলাস লেমেরি, বুঝতে পারছি তোমরা 1645 থেকে 1715, এ এত অনেক আগের কথা। এবং সেখানে লেমেরি চিন্তা করেছিলেন, কি চিন্তা করেছিলেন যে দেখো আমরা অর্গানিক কম্পাউন্ডস তো পাবো, ফার্স্ট অফ অল উনি এই নেচার নিয়েই গবেষণা শুরু করলেন যে প্রকৃতিতে কোথায় কি যৌগ আছে। ফার্স্ট উনি আবিষ্কার করলেন, তার একটা বই আছে, বইয়ে লিখেছে যে উদ্ভিদ এটা একটা সোর্স, এখান থেকে আমরা কম্পাউন্ড পেতে পারি, অ্যানিমাল সেখান থেকেও পেতে পারি, মিনারেল সেখান থেকেও পেতে পারি। এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আমরা কম্পাউন্ডস গুলো পেতে পারি, যৌগ পেতে পারি। আমার কাজ হলো অর্গানিক কম্পাউন্ডস কোনটা সেটা চিন্তা করা। এরপরে উনি এটাকে নতুন করে ক্লাসিফিকেশনের মধ্যে নিয়ে গেছেন এবং উদ্ভিদ প্রাণের যে ব্যাপার আছে এটাকে একটা ক্লাসিফিকেশনে রেখেছেন, যেখান থেকে পরবর্তীতে অর্গানিক কম্পাউন্ডস গুলো আমরা পাই এবং মিনারেল সেটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে পড়ে। আমরা দেখতেছি পণ্ডিতেরা দিনে দিনে অনেক কথা বলে, আমরা শুনি, আমরাও বলি। পরবর্তীতে আর এক পণ্ডিত এখানে অনেক একটা থিওরি দাঁড় করিয়েছেন, ফ্লোজিস্টোন থিওরি। ফ্লোজিস্টোন থিওরি আসলে জটিল কিছু না, যদিও সেটা ল্যাভোসিয়ে রিফিউটেশন, উনি এটাকে খণ্ডন করেছেন যে তোমার একটা ভুল। কারণ এখানে মেন কথাটা হচ্ছে ফ্লোজিস্টোন সাবস্ট্যান্স, যাদেরকে যেসব যৌগগুলোকে আমরা পোড়াতে পারি, সাবস্ট্যান্স গুলোকে আমরা যদি পোড়াই, তাহলে এই বলতেছে যে ফ্লোজিস্টোন নামক জিনিসটা, অর্থাৎ এই সাবস্ট্যান্সের মধ্যে যে মেন আমার কম্পোনেন্ট গুলো ছিল চলে যায়, তাকে আগুনে পোড়ালে সেটা চলে যায়, নিচে ভস্ম ছাই পড়ে থাকে। লাভসে বললেন দেখো তুমি যা বলছো তা তো ঠিক নাই, একটু গোলমাল আছে। কারণ আমি যদি এই যেগুলো হচ্ছে ফ্লেমেবল, যাদেরকে পোড়ানো যায়, আমি অক্সিজেনের প্রেজেন্সে পোড়াতে পারি, এবং অক্সিজেনের মধ্যে পোড়ানো হলে এখানে উনি দেখিয়েছেন, দেখো তোমরা নিশ্চয়ই জানো ভরের নিত্যতার সূত্র, যে বিক্রিয়ার আগে এবং পরে ভর কিন্তু একই থাকে, ঠিক আছে? তো রিঅ্যাকটেন্টস এবং প্রোডাক্টস এর ভর কিন্তু একই, তাহলে কোনো কিছু চলে যায় না, এভাবে উড়ে চলে যায় না কোথাও। যদি চলেই যায়, আমরা কোথায় কম্পাউন্ডস পাবো, কোথায় অর্গানিক কম্পাউন্ডস, আর কোথায় কি, সবই হারিয়ে গেল। ওনার গোলমাল সৃষ্টি করেছেন। আসলে আমরা খোঁজার চেষ্টা করছি টার্গেট আমাদের অর্গানিক কম্পাউন্ডস গুলোকে, এবং এই কেমিস্ট্রিতে আলোচনা করব। কিন্তু এটাকে নিয়ে অনেকে অনেক কথাবার্তা শুরু করেছে, কারণ কম্পাউন্ডস গুলো, সাবস্ট্যান্স গুলো, যৌগগুলো কোথায়, কিভাবে, কোথা থেকে আসছে, নাকি চলে যাচ্ছে, ইত্যাদি অনেকের কথা। ফিলোসফিক্যাল থট, দার্শনিক তত্ত্ব, আসলে সায়েন্স বলে কিছুই ছিল না। এটা হচ্ছে ডেপথ অফ
ফিলোসফি ইজ নোন অ্যাজ সায়েন্স। সায়েন্স বলতে কিছুই নাই। প্রথম দিকে এগুলোই হয়েছে, দার্শনিক তত্ত্ব দিয়ে পরে এগুলো প্রমাণ হয়ে এগুলোকে বিজ্ঞান নাম দিয়েছে আমরা। যাই হোক, লাবুসে বললেন দেখো তোমার এটা কথা ভুল। পরবর্তী তার একজন পণ্ডিত দৌড়ে আসছেন, বার্জেলিয়াস বললেন যে দেখো হে লেমেরি, তোমার কথার সাথে আমার কথা মিল আছে, এরা তো অনেক কথা বলছে ফাইন, কিন্তু তোমার কথার সাথে তো আমার একটা ভালো মিল আছে। বার্জেলিয়াস উনি একজন কেমিস্ট, এবং এই বার্জেলিয়াস ছিলেন সুইডিশ কেমিস্ট। উনি বললেন যে প্রাণ শক্তি মতবাদ, যেখানে প্রাণের সঞ্চার সেখানেই জৈব যৌগ। দ্যাট মিনস লেমরির কথা অনুযায়ী উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার, সেখান থেকে যা যৌগ পাওয়া যাবে সবই হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস, জৈব যৌগ। অনেক পুরাতন কথা, 1800-1900 সালের কথা আমরা বলতেছি, এবং এটাকে ভাইটালিজম থিওরি বা প্রাণ শক্তি মতবাদ এটাকে আমরা বলে থাকি। পরবর্তীতে আরেকজন স্টুডেন্ট ফ্রেডরিক ওহলার, উনি ডাক্তারি পড়তে গেছেন। ডাক্তারি পড়তে যাওয়া মানে অনেক ব্যাপার স্যাপার এখানে আছে, কেমিক্যাল সিনথেসিস ইত্যাদি ইত্যাদি। তো এই ফ্রেডরিক ওহলার উনি হচ্ছেন আপনার জার্মান কেমিস্ট। এই পণ্ডিত বললেন, হে বার্জেলিয়াস, আপনি যে কথা বলছেন প্রাণের সঞ্চার, কিন্তু আমি ডাক্তারি পড়তে গিয়ে তো নতুন কিছু হয়ে গেছে। অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি তাপ দিতে গিয়ে পেয়ে গেছেন ইউরিয়া, কিন্তু ইউরিয়া তো আমার হচ্ছে জৈব যৌগ, ইউরিয়া হচ্ছে আমার জৈব যৌগ। আসলে আমরা একটুখানি ঘুরে আসি তো, এইভাবে এই যে জৈব যৌগের আবিষ্কারটা হলো, আসলে জৈব যৌগটা কোনটা আমরা একটুখানি ঘুরে আসতে চাই। যে জৈব যৌগ হাইড্রোকার্বন, কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, তাকে আমরা বলি হাইড্রোকার্বন। জৈব যৌগ মানে হচ্ছে কার্বনের কেমিস্ট্রি, বাট নট অলওয়েজ। আমি যদি বলি ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু কোনো জৈব যৌগ না, কার্বন আছে বাট হবে না, কারণ জৈব যৌগ হতে গেলে সমযোজী বন্ধনের কাহিনী আছে, যেমন কার্বনের সাথে হাইড্রোজেনের সমযোজী বন্ধন, এবং সব বৈশিষ্ট্য থাকতে হবে সেখানে। তো আমরা বোঝার চেষ্টা করতেছি যে জৈব যৌগ আসলে তাহলে কারা। হাইড্রোকার্বন তো হবেই, কার্বন থাকবে মাস্ট, এবং এদের সকল ডেরিভেটিভস বলতে বোঝাচ্ছি এখানে আমরা যে হাইড্রোজেনকে আমি যদি একটা রিপ্লেস করি, একটা ক্লোরিন ঢুকেছে, মিথাইল ক্লোরাইড হয়েছে, আমি আরো দুটো হাইড্রোজেনকে দুটো ক্লোরিন ঢুকেছে, দুটো হাইড্রোজেন রয়ে গেছে, তিনটা হতে পারে, চারটাও হতে পারে। শুধু ক্লোরিন না, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, এরকম হ্যালোজেনের মেম্বার হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, এরা সবাই থাকতে পারে। তবে আমার জৈব যৌগ কার্বন দিয়ে যে তৈরি, যাদের সাথে সমযোজী বন্ধন আছে ভালো মতো, এবং এক্ষেত্রে এদের যত জাতক, এরা সবগুলোকে আমরা বলি যে হাইড্রোকার্বন, এবং এদের জাতক সবাইকে আমরা বলি জৈব যৌগ। যে কথা বলছিলাম আমি, সেখানে আমি আরেকটুখানি আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এটা জৈব যৌগ। কোয়েশ্চেন, এটা জৈব যৌগ কি করে? ইউরিয়াটা কেনই বা জৈব যৌগ হলো? তার মধ্যে কি জৈব যৌগের সব বৈশিষ্ট্য আছে? আমরা একটু চেক করে আসি। একটুখানি যদি আমরা ঘুরে আসি, দেখি আমরা, লুক, এটা হচ্ছে আমার ইউরিয়া। এই ইউরিয়ার মধ্যে কি কি আছে, সেখানে কার সাথে কার সমযোজী বন্ধন আছে, কোভালেন্ট বন্ডিং, একটু দেখে আসি। যেমন এটা হচ্ছে অ্যামিনোমূলক, এটা অ্যামিনোমূলক, রাইট? তো আমরা একটুখানি দেখি, এটা হচ্ছে আমার অ্যামিনোমূলক। অ্যামিনোমূলকের মধ্যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন সমযোজী বন্ধন, দুটো অ্যামিনোমূলক দেখতে পাচ্ছি। মোরওভার জৈব যৌগের মধ্যে মজার বিষয় কি, যে CO NH2, যেটাকে আমরা বলি অ্যামাইড মূলক, এটা একটা কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ, এটাও কিন্তু এর মধ্যে আছে, ইউরিয়ার মধ্যে। তাহলে এখানে, এবং কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের সাথে নাইট্রোজেন, নাইট্রোজেন, সবগুলো সমযোজী বন্ধনে এটা আছে, এবং কার্বন কিন্তু আছে, সবগুলো বৈশিষ্ট্য ফিল আপ করেছে, এবং এটা অবশ্যই জৈব যৌগ। আরেকটা বিষয় আমি বলি, যে এই জৈব যৌগ কোথা থেকেই আসলো? এটাকে আমরা ইউরিয়া বলি। আসলে দেখো, মজার ব্যাপার, যে ইউরিয়া যদি আমরা চিন্তা করি, আরেকটা বিষয় চিন্তা করতে পারি, যে হিউম্যান বডিতে আমরা প্রোটিন খাই, প্রোটিন তো আমরা জানি মাছ, মাংস ইত্যাদি, যেটা অ্যামাইনো অ্যাসিডের, যেটা পেপটাইড বন্ডিং এর মাধ্যমে সেটা তৈরি হয়েছে, সেটা পরে আসবে আলোচনায়। বাট এই ইউরিয়ার মধ্যে ইউরিয়াটা আসলো কি করে, সেটা আমরা দেখতেছি, এবং সেটা জৈব যৌগই বা কি করে হলো দেখি। আসলে প্রোটিন
যে হিউম্যান বডিতে আছে মেটাবলিজমের কথা বলি আমরা, এটা ভেঙে ভেঙে যায় যখন, তখন সেটা তৈরি করে অ্যামাইনো অ্যাসিড, এবং সেটা ব্রেকিং হয়ে আবার অ্যামোনিয়াতে কনভার্ট হয়। অ্যামোনিয়াটা কিন্তু খুবই টক্সিক টক্সিক জিনিস, আমরা বুঝতে পারছি অ্যামোনিয়া। এবং এক্ষেত্রে কি করে যে ইউরিয়াটা তো লেস টক্সিক, বাট এটা কিন্তু মোর টক্সিক। তো লিভার কি করে, আমাদের লিভার যে কাজটা করে, যখন সেটা মেটাবলিজম সিস্টেম আমরা বুঝি যে প্রোটিনটা ভেঙে চলে যায় অ্যামোনিয়াতে ট্রান্সফার হলো, যেটা অনেক টক্সিক, লিভারে এই হেল্পটা করে, এই অ্যামোনিয়ার সাথে মারামারি শুরু করে, এবং এই সিস্টেমে নতুন করে অ্যামোনিয়া আমরা বুঝতে পারছি অ্যামিনো গ্রুপ, যেটা অ্যামোনিয়া, এখান থেকে অ্যামোনিয়াটাকে সে কনভার্ট করে ফেলে লিভার হিউম্যান বডিতে ইউরিয়াতে। এবং ইউরিয়া যখন তৈরি হলো, এই ইউরিয়াটাকে তখন আমরা যখন মানে ইউরিন, অর্থাৎ আমরা যখন ইউরিনেশনে যাই, তখন আমাদের এই ইউরিয়াটা ইউরিনে চলে যায়। আমরা বুঝতে পারছি, আমি কতগুলো কথা বলার মেন কারণটা কি, যে হিউম্যান বডিতেই আমরা পাচ্ছি সেই ইউরিয়াকে, যেখান থেকে তার প্রাইমারি যে কম্পোনেন্ট ইউরিন, হ্যাঁ, আমরা ইউরিনেশনের মাধ্যমে এটা ত্যাগ করি, তো এটা হিউম্যান বডিতেই আছে, এটা ডেফিনেটলি জৈব যৌগ। আমরা অনেকগুলো কথা বলে ফেললাম, আসলে এতগুলো কথা বলতে চাই না। মেন টার্গেট ছিল আমাদের অর্গানিক কম্পাউন্ডস কারা, এবং এই অর্গানিক কম্পাউন্ডস কার হাত ধরে আসলো, সেই হচ্ছে আমাদের ফ্রেডলি কুলার। এই ফ্রেডলি কুলার, দেখো সবচেয়ে মজার ব্যাপার যে মানুষ সে ডাক্তারি পড়তে গিয়ে আবিষ্কার করে ফেললেন ইউরিয়া, হঠাৎ করে অ্যামোনিয়াম সায়ানাইডকে সিনথেসিস করতে গিয়ে তৈরি হয়েছে। আসলে ব্যাপারটা এরকমই যে মানুষ জানে না সৃষ্টিকর্তা মানুষকে কিভাবে হেল্প করে। তুমি অনেক মনোযোগ দিয়ে, অনেক চিন্তা ভাবনা করে একটা কাজ করতেছো, সৃষ্টিকর্তা সেখানে লুকিয়ে থাকে। সৃষ্টিকর্তা বলে তুমি চেষ্টা করছো, হাজারো চেষ্টা, তোমাকে নতুন কিছু দেব। তৈরি হয়ে গেল ইউরিয়া। জানতেন না উনি, এভাবে তৈরি হয় গবেষণা, তৈরি হয় বিজ্ঞান, তৈরি হয় সায়েন্স, আর্টিকেল, জার্নাল, গবেষণা প্রচুর পরিমাণে। এই তো আমাদের পৃথিবী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।